অভ্যন্তরে স্বাধীনতাকামীদের তৎপরতা, বাইরে প্রতিবেশীদের সাথে খারাপ সম্পর্ক। পার্শ্ববর্তী ভারত এখন উভয় সংকটে আছে। প্রতিবেশী দেশগুলোর কাছে দিনকে দিন ভারত চক্ষুশূলে পরিণত হচ্ছে। শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকে নানা ইস্যুতে বাংলাদেশের সাথে দেশটির সম্পর্কের অবনতি স্পষ্ট হয়েছে। এছাড়া চীন ও পাকিস্তানের সাথে আছে চির বৈরিতা। তুলনামূলক কম শক্তিশালী নেপাল কিংবা মালদ্বীপও ভারতকে পাশ কাটিয়ে চলছে। মালদ্বীপে ভারত বিরোধী সরকার ও নেপালে ভারতের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনাগুলো সেটাই প্রমাণ করে। কিন্তু কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো? চীন এবং পাকিস্তানের সাথে ভারতের খারাপ সম্পর্কের বিষয়টি ঐতিহাসিক। চীন ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ। দেশ দুটির সাথে ভারতের বিশাল সীমান্ত রয়েছে। সীমান্ত ইস্যুতে আধিপত্য বিস্তারকে ঘিরে ভারত ও চীনের সেনারা বহুবার মুখোমুখি হয়েছে। এখনও সেই উত্তেজনা কমেনি। এদিকে পাকিস্তানের সাথে কাশ্মীর ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারতের খারাপ সম্পর্ক। কূটনৈতিক যোগাযোগও প্রায় নেই বললেই চলে। প্রায়ই দুটি দেশ একে অপরকে বিভিন্নভাবে হুমকি দেয়। মূলত মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের পররাষ্ট্র নীতিতে ব্যাপক পরিবর্তন আসতে থাকে। প্রথমত, ভারতের বর্তমান সরকার তাদের হিন্দু আইডেন্টিটিকে পররাষ্ট্রনীতির একটা প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। নরেন্দ্র মোদী সরকারের আনা নাগরিকত্ব আইনের মূল লক্ষ্যই ছিল ভারতীয় রাষ্ট্রকে হিন্দুদের অন্তিম আশ্রয় হিসেবে তুলে ধরা। বাংলাদেশের মতো একাধিক মুসলিম প্রধান দেশে এই নীতি হিতে বিপরীত হয়ে ধরা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন সময় ভারতের নেতা মন্ত্রীরা দেশের ভেতরে বাংলাদেশি শব্দটাকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীর প্রক্সি হিসেবে ব্যবহার করেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলেছে। এছাড়া সীমান্ত ইস্যু থেকে শুরু করে বৈদেশিক বাণিজ্য এবং নদীর পানি বণ্টন ইস্যু, সব দিকেই ভারত আধিপত্য বিস্তার করছে। অপরদিকে সুসম্পর্কের খাতিরে নিজেরা সর্বোচ্চ সুবিধা ভোগ করছে। রেল ট্রানজিট সুবিধা থেকে শুরু করে বন্দর ব্যবহার এবং বাংলাদেশের বিদ্যুৎ খাত, সবখানে ভারত লাভবান হয়েছে। বিগত শেখ হাসিনা সরকার এই সম্পর্ককে সমতার সম্পর্ক বললেও দেশের মানুষ কখনোই সেটি মনে করেনি। হাসিনার পতনের পর মানুষের সেই মনোভাব তীব্র আকার ধারণ করেছে। প্রায় একই রকম ঘটনা ঘটেছে ভারতের অন্যান্য প্রতিবেশী দেশেও। নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে যে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল, তার বিরুদ্ধে সে দেশের সাধারণ মানুষ ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছেন। নেপালের ক্ষমতাতেও আছেন ভারত বিরোধী হিসেবে পরিচিত কেপি শর্মা ওলি। মালদ্বীপেও গত বছর ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছেন মোহাম্মদ মুইজ্জু, যিনি প্রেসিডেন্ট হওয়ার পরই তার দেশ থেকে সব ভারতীয় সেনাকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মালদ্বীপে ভালো সাড়া ফেলেছিল। ভারতকে ছেড়ে প্রেসিডেন্ট মুইজ্জু চীনের দিকে ঝুঁকছেন কোনো রাগঝাক না করেই। শ্রীলঙ্কার পরিস্থিতিও ভারতের অনুকূলে নয়। 2022 সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার পর ভারত দেশটিকে সহায়তা করেছিল, কিন্তু এরপরই তাদের আসল রূপ বের হয়ে আসে। প্রভাব খাটিয়ে তারা শ্রীলঙ্কায় চীনের একটি নবায়নযোগ্য জ্বালানি প্রজেক্ট আটকে দেয়। পাশাপাশি নিরাপত্তার দোহাই দিয়ে শ্রীলঙ্কায় চীনের জাহাজ ভিড়তে দেওয়ার ব্যাপারেও আপত্তি জানায়। এতে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়। এরপর মোদী সরকার গত নির্বাচনের আগে শ্রীলঙ্কার কাচাথিভু দ্বীপকে নিজেদের দাবি করলে এ সম্পর্কের আরও অবনতি হয়। অথচ 1974 সালে ভারতের কংগ্রেস সরকার এই দ্বীপটি শ্রীলঙ্কাকে দিয়ে দিয়েছিল। সামরিক, বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রেই আরেক প্রতিবেশী দেশ ভুটান ভারতের উপর নির্ভরশীল। অথচ তারাও চীনের সঙ্গে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তারা চীনের প্রস্তাবকে সরাসরি নাকচ করে দেয়নি। এছাড়া আফগানিস্তান ও মিয়ানমারে যারা এখন ক্ষমতায়, তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো, কথা জোর দিয়ে বলা যায় না। এর মধ্যে আফগানিস্তান সরকারের সাথে ভারতের এখনও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি। অন্যদিকে মিয়ানমারে চলছে অস্থিরতা। সেখানে বিভিন্ন খাতে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে। গত এক দশকে প্রতিবেশী দেশগুলোর সরকার নিজেদের স্বার্থে ভারতের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু এসব দেশের সাধারণ মানুষ ভারত বিরোধিতায় ফুঁসেছে, যার প্রতিফলন বাংলাদেশ, নেপালে এবং মালদ্বীপে স্পষ্ট হয়েছে।